হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের 5 নম্বর পাঠেতে গ্যাসের আপেক্ষিক তাপ সম্পর্কে আলোচনা করব। পুরো বেসিক কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস আলোচনা করব। তারপর থেকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ, স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের থেকে বড় কেন, সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করবো। ওকে, তাহলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ওকে, তার প্রথম আমরা গ্যাসের আপেক্ষিক তাপ সম্পর্কে জানবো। তোমরা এটা হেডিং দিতে পারো, গ্যাসের আপেক্ষিক তাপ। নর্মালি যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ বা তাপের সঙ্গে সম্পর্ক কী আছে? H=mst, যেখানে m হচ্ছে h হচ্ছে কি প্রদত্ত তাপ, m হচ্ছে ভর, s হচ্ছে কি আপেক্ষিক তাপ, আর t হচ্ছে কি উষ্ণতা বৃদ্ধি। এইগুলো লিখে রাখো সাইডে। অর্থাৎ h পরিমাণ তাপ যদি কোনো বস্তুতে প্রয়োগ করি, সেখানে এই m ভরের কোনো বস্তুর উপর যদি প্রয়োগ করি, সেখানে তার উষ্ণতা কত বৃদ্ধি হবে এবং তার আপেক্ষিক তাপ কত হবে, সেই সম্পর্কে সমীকরণ হচ্ছে H=mst। এবার এখানে দেখে নাও, তাহলে আমরা নর্মাল সমীকরণ পেলাম কি H=mst। তাহলে যদি আমরা একক ভরের কথা চিন্তা ভাবনা করি, অর্থাৎ m যদি 1 হয়ে যায়, ওকে, m 1 হয়ে গেলে কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি H=st, তাহলে বা S=h/t, অর্থাৎ S= হচ্ছে কি তাপ বাই উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা পাচ্ছি, এটা কি একক ভরের যে কোনো বস্তুর ক্ষেত্রে যে আপেক্ষিক তাপ, তার কী হবে কি যেই তাপটা প্রদত্ত করলাম বা যেই তাপটা তুলে নিলাম, কোনো তাপ দিতেও পারি বা কোনো তাপ সরবরাহ করতে পারি, মানে যেই তাপ আমি প্রদত্ত করলাম, যেই তাপ দিলাম কোনো বস্তুকে, সেই তাপ ডিভাইড বাই সেই তাপ দেওয়ার ফলে বস্তুর মধ্যে কতটা উষ্ণতার বৃদ্ধি হলো, সেইটা তাদের অনুপাতটা হচ্ছে কি আমার আপেক্ষিক তাপ। আর অবশ্যই এটা একক ভরের ক্ষেত্রে। ওকে, এবারে এই কনসেপ্ট বা এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব গ্যাসের ক্ষেত্রে দেখবো আমরা উষ্ণতার বৃদ্ধি কি শুধু তাপ দিলেই হয় বা তাপ না দিলেও কি হয়, সেগুলো আমরা একটু ডিটেলসে বুঝবো। তারপরে আমরা পরবর্তীকালে যে কী উপর যে গ্যাসের আপেক্ষিক তাপ কোন বিষয়ের উপর নির্ভর করে, সেইটা আমরা একটু দেখে নেবো। তাহলে পেলাম কি S= তাপ বা উষ্ণতার বৃদ্ধি। এবার দেখে নাও, আমরা কেস 1 আকারে বুঝবো, কেস 1 কেস 2। আমরা কেস 1 করছি কি, আমরা H=0 দিচ্ছি, অর্থাৎ তাপ না দিয়ে গ্যাসের ক্ষেত্রে দেখো, গ্যাসের ক্ষেত্রে তাপ না প্রয়োগ করেও আমরা উষ্ণতা বৃদ্ধি করতে পারি। কীভাবে? যদি আমরা চাপ বৃদ্ধি করতে, ধরো একটা আমি এখানে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো একটা সিলিন্ডার আছে, এখানে কিছু সংখ্যক গ্যাস আছে, এখানে একটা পিস্টন আছে। ওকে, এবার দেখুন আমি বাইরে থেকে ধরলাম এর নর্মালি উষ্ণতা হচ্ছে T1 উষ্ণতা। এবার যদি আমি উপর দিকে চাপ বৃদ্ধি করি, তা চাপ বৃদ্ধি করে গ্যাসটা সংলগ্ন করে বা এর আয়তন যদি কমিয়ে দিই, সংকোচন করিয়ে দিই, তাহলে এই পিস্টনটা কোথায় চলে আসবে? এখানটা চলে আসবে। তাহলে এখানে সরিয়ে দিলাম, তাহলে এর সংকোচন করার পরে গ্যাসের উষ্ণতা কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে ধরলাম উষ্ণতার বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে কি T2 হয়ে গেছে, তাহলে T2 > T1। তাহলে দেখা যাচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা কোনো গ্যাসের উপরে তাপ প্রয়োগ না করেও, তাপ না দিয়েও তার উষ্ণতা বৃদ্ধি করতে পারি। তাহলে কি সেটা কি বৃদ্ধি করে? চাপ বৃদ্ধি করে। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম কি, যে তাপ প্রযুক্ত না করলেও চাপ বৃদ্ধি করে আয়তন সংকোচন করে দিয়ে উষ্ণতা বৃদ্ধি করা যায়। তাহলে এক্ষেত্রে বলতে পারি, তাহলে চাপ বৃদ্ধি করলে তাহলে কোনো গ্যাসের উপর বাহ্যিক চাপ বৃদ্ধি করে আয়তন সংকোচন করলে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে ইজিভাবে বুঝে না, একদম মানে একটা প্র্যাকটিক্যালিভাবে বোঝার চেষ্টা করো যে একটা গ্যাসের চেম্বার আছে, সেখানে বাইরে আমরা জানি যে কোনো বস্তুর উষ্ণতার বৃদ্ধির কারণ হচ্ছে কি
তাপ, যদি আমরা বাহ্যিক তাপ প্রয়োগ করি, কোনো একটা লোহার রড আছে, এর উষ্ণতা বাড়বে কী করে? যদি বাহ্যিক তাপ প্রয়োগ করি তবে এর উষ্ণতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপ বের করতে পারি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি বাহ্যিক তাপ প্রয়োগ না করি, শুধু বাইরে থেকে চাপ প্রয়োগ করেও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা যেতে পারে। তাহলে এখানে বলতে হয় তাহলে এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ কী হবে? তাহলে এক্ষেত্রে বলতে হয় অতএব এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ কত হবে? S ইকুয়াল টু গৃহীত তাপ বা প্রদত্ত তাপ বাই উষ্ণতার বৃদ্ধি। উষ্ণতার বৃদ্ধি, তাহলে এসি ইকুয়াল টু কত? প্রদত্ত তাপ। তাহলে এখানে কি উষ্ণতার বৃদ্ধি করার জন্য আমরা কি কোনো তাপ প্রয়োগ করেছিলাম? কোনো তাপ প্রয়োগ করিনি। তাহলে এখানে প্রদত্ত তাপ কী হবে? 0 ডিভাইড বাই সামথিং উষ্ণতার বৃদ্ধি এটা থাকবে। তাহলে এসি ইকুয়াল টু কী হবে? 0। তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক তাপ গ্যাসের কী হবে? 0 হবে। তাহলে বলতে পারি কি অতএব এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ 0। ওকে, এইভাবে কিন্তু ভালো করে নোট করে নেবে তোমরা খাতায়, যেভাবে বোঝাচ্ছি ছবিটা সুন্দর করে আঁকবে, খাতায় সুন্দর করে মানে পয়েন্ট করে কেস 1 বা কেস 2 করে, বা একটা তুমি পয়েন্ট দেওয়া যে স্থির উষ্ণতার প্রদত্ত তাপ ইকুয়াল টু 0 করে, সেখানে আপেক্ষিক যে পরিবর্তন হচ্ছে, তাহলে যেটা লিখলাম সেটা ভালো করে লিখবে, লেখার পর শেষ পর্যন্ত এটা লিখে দেবে। তাহলে দেখবে পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে একদম, যে কীভাবে কেন 0 হলো সেটা খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। ওকে, তাহলে প্রথম কেস দেখলাম কি, যদি আমি বাহ্যিক তাপ প্রয়োগ না করি, যদি চাপের যদি পরিবর্তন করি, চাপ এবং আয়তন এই দুটোর পরিবর্তন করেও গ্যাসের উষ্ণতার পরিবর্তন হতে পারে। তাহলে এক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করে চাপের পরিবর্তন করে যদি উষ্ণতা বৃদ্ধি করি, সেক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপের মান কত হবে? 0 হবে। কেস 2, দ্বিতীয় নম্বর কেসটা দেখে নাও। নেক্সট হচ্ছে কেস 2 দেখে নাও। কেস 2 হচ্ছে কি, যদি আমরা চাপ স্থির রাখি, ওকে, বা স্থির চাপ, ওকে, চাপটা আমি যে স্থির রাখি, ওকে, স্থির করা হলে, অর্থাৎ আমি যে আমার যে পিস্টনটা আছে এখানটা ধরলাম, আমি ছবিটা এখানে আঁকছি বা ছবিটা আমি এইদিকে করছি, ওকে, তাহলে এখানে কিছু গ্যাস আছে, এখানে পিস্টন আছে, ধরলাম এর উষ্ণতা হচ্ছে স্মল টি, এর হচ্ছে চাপ হচ্ছে কি পি। এবারে যদি আমি চাপ স্থির রেখে আয়তনকে পরিবর্তন করি, এখানে আয়তন পরিবর্তন করবে, ভালো করে দেখে নাও, চাপ স্থির, ওকে, চাপ স্থির এবং উষ্ণতা স্থির করতে, আমি কি চাইছি? উষ্ণতা স্থির করতে চাইছি, ওকে, স্থির উষ্ণতা, ওকে, উষ্ণতা স্থির থাকবে আর চাপও স্থির থাকবে। সেটা করে যদি আমরা আয়তন বাড়াতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এটা আয়তন বাড়াতে মানে এখান থেকে যদি আমি পিস্টনটা উপরে তুলতে যাই, তাহলে এখানে বাহ্যিক কী করতে হবে? বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে। ভালো করে দেখে নাও, যদি একই চাপটা আমি একই রাখি, চাপ একই রেখে যদি আয়তনটাকে বাড়িয়ে দিই, আয়তনটাকে বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে কি, এই পিস্টনটা এই জায়গায় চলে এসছে, ধরো এরকম কোনো একটা জায়গায় চলে এসছে, ওকে, এরকম কোনো একটা জায়গায় চলে এসছে, তাহলে কী হচ্ছে? এখানটায় আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে কোনো কারণে কোনো গ্যাসের যখন আয়তন বেড়ে যায় তখন উষ্ণতা কমে যায়, ওকে, যখনই কোনো গ্যাসের আয়তনটা প্রসারিত হয়ে যায় তখন উষ্ণতা কমে যায়। তাহলে আমি এই পিস্টনটাকে এখান থেকে সরিয়ে যখন এখানে নিয়ে গেছি, অর্থাৎ আয়তন যখন প্রসারণ করেছি, তখন কি হচ্ছে? তখন যখনই আয়তন প্রসারণ হয়ে যায় তখন উষ্ণতা কি ডাউন হয়ে যাবে, কমে যাবে। সেই যাতে উষ্ণতা স্থির থাকে, উষ্ণতা যাতে না কমে যায়, সেই জন্য বাহ্যিক এখান থেকে কিছু আমি তাপ দিচ্ছি, ওকে, এখানে তাপ দেওয়া হচ্ছে, হিট, ওকে, তাহলে বাহ্যিক আমি কী করেছি? এখানে তাপ প্রয়োগ করেছি, তাহলে যেই তাপ, তাহলে এখানে তাপ প্রয়োগ করে উষ্ণতা ফিক্স করতে চাইছি। তাহলে যদি আমরা কোনো গ্যাসের আয়তন প্রসারণ করি এবং যখন যেই পরিমাণ উষ্ণতা কমে যাচ্ছে ঠিক সেই পরিমাণের যদি আমরা তাপ সরবরাহ করে দিই, তাহলে টোটাল গ্যাসের উষ্ণতা কিছুই পরিবর্তন হবে না, অর্থাৎ উষ্ণতা আমার সেম থাকবে। তাহলে এক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধি হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে
এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল টু 0। তা দেখে না, তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি 0। ভালো করে আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। আমরা চাইছি যদি মানে আয়তনটাকে আমরা প্রসারিত করতে চাইছি, দ্বিতীয় কেসটায় আমরা যদি আয়তনটাকে প্রসারণ করি, ধরো পিস্টনটা প্রথমে এখানটা ছিল, এখান থেকে পিস্টনটাকে সরিয়ে এই জায়গায় নিয়ে এসেছি, অর্থাৎ আয়তনটা প্রসারণ করেছি। তাহলে আয়তন প্রসারণ করলে উষ্ণতা কিছু কমে যাবে, যাতে উষ্ণতা না কমে যায় সেই জন্য বাইরে থেকে বাহ্যিক কিছু তাপ প্রয়োগ করতে হবে। তাহলে বাহ্যিক যদি এক্ষেত্রে তাহলে আমরা বাহ্যিক তাপ প্রয়োগ করছি, তাহলে যদি বাহ্যিক তাপ প্রয়োগ করি করে যদি উষ্ণতা মেনটেন মানে একই রাখতে চাই, তাহলে এখানে আর উষ্ণতা বৃদ্ধি হবে না। তো এই ক্ষেত্রে স্পেশাল এই ক্ষেত্রে আমি বলতে পারি কি উষ্ণতা বৃদ্ধি 0। তাহলে অতএব আপেক্ষিক তাপ কী হবে? তাহলে অতএব আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু সরবরাহ বা প্রদত্ত তাপ ডিভাইড বাই উষ্ণতার বৃদ্ধি। তাহলে যদি আমার প্রদত্ত তাপ যদি প্রয়োগ করি তাহলে উষ্ণতা বৃদ্ধি হবে না। তাহলে প্রদত্ত তাপ ধরলাম এইচ, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 0, তাহলে এস এর মান সামথিং বাই 0 হচ্ছে ইনফাইনাইট। তাহলে ভালো করে লক্ষ্য করো আমরা কি এখানে বের করলাম, দুটো কেস, কেস 1 এর ক্ষেত্রে এস ইকুয়াল টু 0 হলো, আর কেস 2 ক্ষেত্রে আমার এস ইকুয়াল টু ইনফাইনাইট হলো। অর্থাৎ প্রথম কেসে আমরা উষ্ণতা বৃদ্ধি করেছিলাম, উষ্ণতা বৃদ্ধি প্রেজেন্ট ছিল কিন্তু প্রদত্ত তাপ ছিল না, ওখানে তাপ প্রয়োগ করিনি, সেই কারণে ওখানটা হচ্ছে কি আপেক্ষিক তাপ 0 হয়েছে ওই ক্ষেত্রে। এখানে হচ্ছে কি আমরা তাপ সরবরাহ করেছি, অর্থাৎ প্রদত্ত তাপ এখানে প্রয়োগ করেছি কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয়নি, কারণ কি এখানে আয়তন প্রসারণ করে দেওয়া হয়েছে। তাহলে এই স্পেশাল কেস থেকে যে আপেক্ষিক তাপ ইনফাইনাইট হয়েছে, তার মানে একই গ্যাসের বিভিন্ন রকম আপেক্ষিক তাপ হচ্ছে 0 টু ইনফাইনাইট, তাহলে কখনো এটা হতে পারে না। তাহলে গ্যাসের ক্ষেত্রে স্পেশালি আমরা বলতে হয় যে কোনো আমরা বস্তুর ক্ষেত্রে যে আপেক্ষিক তাপ একটা নির্দিষ্ট হয়, কিন্তু একমাত্র গ্যাসের ক্ষেত্রে দেখলাম যে বিশাল পরিবর্তনশীল হচ্ছে, অর্থাৎ এখান থেকে 0 টু ইনফাইনাইট এখানে অনেক সংখ্যা অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এটা কখনো হতে পারে না। সেই জন্য গ্যাসের ক্ষেত্রে যখনই আমরা আপেক্ষিক তাপ বলবো, আর এইটা আরেকটা বিষয় ভালো করে মনে করো যে এইটা হচ্ছে একমাত্র চাপ এবং আয়তনের পরিবর্তনের জন্য, তাই না? এখানে চাপ স্থির রেখেছিলাম, আগেরটায় মানে চাপ এবং আয়তন দুটোকে পরিবর্তনশীল করেছিলাম। তাহলে এই দুটোর পরিবর্তনের ফলে যে আমার আপেক্ষিক তাপ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে গ্যাসের ক্ষেত্রে এই চাপ এবং আয়তন এই দুটোকে ফিক্স করা হয়। কারণ অন্যান্য বস্তুর ক্ষেত্রে যেমন তাপ এবং উষ্ণতা যে বৃদ্ধি এটা নির্ভর করে, অর্থাৎ তাপ দিলে তবে উষ্ণতা বৃদ্ধি হবে, গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা নয়। গ্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, তাপ না দিলেও আমরা চাপ এবং আয়তনের পরিবর্তন করে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করতে পারি আর কমিয়ে দিতেও পারি। তাহলে সেই কারণে এখানে যে আপেক্ষিক তাপের পরিবর্তনটা 0 থেকে অসীম পরিণত হয়ে যাচ্ছে। সেই কারণে যাতে গ্যাসের এরকম পরিবর্তন না হয় সেই জন্য গ্যাসের আপেক্ষিক তাপের ক্ষেত্রে যখনই আমরা গ্যাসের আপেক্ষিক তাপ বলবো তখনই আমরা চাপ এবং আয়তনকে স্থির করব, চাপকে স্থির করব আবার বা আয়তনকে স্থির করব। অর্থাৎ যে ক্ষেত্রে চাপ স্থির করব সেক্ষেত্রে স্থির চাপে আপেক্ষিক তাপ, যে ক্ষেত্রে আয়তন স্থির করব সেখানে স্থির আয়তন আপেক্ষিক তাপ। তাহলে এখানটা কেমন হবে দেখে নাও। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক তাপ একটা নয় দুটো হবে। একটা আয়তনের জন্য শুধু আয়তনের পরিবর্তনে আপেক্ষিক তাপের পরিবর্তন হচ্ছে না, চাপের সঙ্গে। তাহলে গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে দুটি, একটা হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপ, একটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। তার প্রথম আমরা জানবো কি স্থির আয়তনে আপেক্ষিক তাপটা কি। ওকে, তাহলে প্রথম হচ্ছে কি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। ওকে, আগে আমরা ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা কী ছিল, আমরা এইচ দিয়ে লিখেছিলাম এইচ ইকুয়াল টু এমএসটি। তাহলে এখানে কিউ দিয়ে লিখবো কিউ ইকুয়াল টু এমএসটি। ওকে, তাহলে এখানে এম যদি 1 হয়ে যায়, তাহলে এম যদি 1 হয়ে যায় কিউ ইকুয়াল টু এসটি। ওকে, তার টি যদি 1 ডিগ্রি হয়ে যায়, টি ইকুয়াল টু যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হয় সেখানে কিউ ইকুয়াল টু এস। তাহলে এই শর্তগুলো দিতে হবে, দেখুন এই শর্তগুলো দিয়ে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা লিখবো। দেখুন তাহলে স্থির আয়তন সংজ্ঞাটা দেখে নাও, স্থির আয়তনে এখানে আয়তন স্থির। ওকে, স্থির আয়তনে একক ভরে, স্থির আয়তনে একক ভরে, স্থির আয়তনে একক ভরের কোনো
গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে গ্যাস ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিকতা বলে। স্থির আয়তনের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপ বলে। সংজ্ঞাটা ভালো করে বুঝে নাও, একটা সংজ্ঞা বুঝতে পারলে পরেরটা খুব সহজ হয়ে যাবে। একটা ভালো করে বুঝে নাও, পরেরটা ইকুয়াল তাপ, মানে শুধু একটা চাপের স্থির আয়তনের জায়গায় আমরা শুধু স্থির চাপ বলে দেবো, বাদ বাকি সেম টু সেম থাকবে। তাহলে কি বললাম যে এখানে একটু ডিফারেন্সটা কী হলো, স্থির আয়তনে বা আয়তন স্থির রেখে, আমরা এই কথাটা এইভাবে ঘুরিয়েও বলতে পারি, কোনো সমস্যা নেই। সোজা কথাটা এমনভাবে ল্যাঙ্গুয়েজটা এমন দেবো যেখানে সহজে আমরা এই কন্ডিশনগুলো বসিয়ে সংজ্ঞাটাকে ফুলফিল করতে পারি। তাহলে এরা স্থির আয়তনে বা আয়তন স্থির রেখে একক ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে ওকে, যে তাপটা লাগবে তাকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। তা স্থির আয়তনে আপেক্ষিক তাপকে এখানে স্পেশালি আমরা এসকে কনভার্ট করে দেবো সিভি দ্বারা, ওকে, সিভি দ্বারা। কারণ দেখানো আপেক্ষিক তাপ এস দ্বারা প্রযোজ্য যে কোনো বস্তুর ক্ষেত্রে, কিন্তু যেহেতু গ্যাসের ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপ আছে, সেটা ডিফারেন্স বোঝানোর জন্য এটা এসের জায়গায় সিভি মানে হচ্ছে কি স্থির আয়তন, ওকে। তা স্থির আয়তনে আপেক্ষিক তাপ হচ্ছে কি সিভি দ্বারা প্রকাশ করবো। তাহলে এখানটা তাহলে বলো কি, অতএব সমীকরণটা কী হবে, কিউ ইকুয়াল টু, আমরা এইচকে রিপ্লেস করলাম কি দিয়ে, কিউ দ্বারা, কিউ ইকুয়াল টু এম, এসকে রিপ্লেস করলাম কি স্থির আয়তনের ক্ষেত্রে সিভিটি। তাহলে এইটা হচ্ছে তাপ। তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন স্থির রেখে, আয়তনকে যদি আমরা স্থির রাখি, তাহলে আয়তন স্থির রেখে কোনো গ্যাসের উপর যদি তাপ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে প্রদত্ত তাপ কী হবে, কিউ ইকুয়াল টু এম সিভিটি। এখানে সিভিটা হচ্ছে কি এস, ওকে, এই এসটা শুধু সিভিতে কনভার্ট হচ্ছে, কোনো আলাদা ব্যাপার নেই। এই ফর্মুলাটা ক্লাস 9-এ পড়ানো যায়, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, কিউ ইকুয়াল টু এমএসটি, সেইটাই এখানে পড়ানো হচ্ছে, কোনো আলাদা কোনো ব্যাপার নয়, আমরা কোনো আলাদা বিষয় আলোচনা করছি না। এইখানে শুধু বলতে হয় যে গ্যাসের ক্ষেত্রে স্পেশাল গ্যাসটা ক্ষেত্রে হচ্ছে কি, যে গ্যাসের যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে সেটা অন্য কোনো বিষয়ের উপর শুধু তাপের উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে চাপের এবং আয়তনের উপরে। সেই জন্য এই চাপ এবং আয়তনকে ফিক্সড না করলে, স্থির না করলে আমরা কখনোই গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারবো না। সেই কারণে আমরা একটা আয়তন স্থির রেখে একটা আপেক্ষিক তাপ নির্ণয় করব, সেটাকে স্থির আয়তন আপেক্ষিক তাপ বলছি। আর একবার চাপকে স্থির রেখে আমরা আপেক্ষিক তাপ নির্ণয় করব, সেটাকে স্থির চাপে আপেক্ষিক তাপ বলছি। এটাই কাজ, আর কোনো কিছু নয়। মানে এটা নতুন করে আলাদা করে শিখছি, নতুন করে কিছু মনে রাখতে হবে, এটা ব্যাপারটা নয়। শুধু একই আমরা আগেরটা যেটা বলেছিলাম সেইটাই আমরা, যেটা আগে পুরানো ছোটোবেলায় যেগুলো শিখেছি সেইগুলোই আলোচনা করছি। শুধু এখানটায় কী হচ্ছে, একটু আয়তন এবং চাপটা স্থির রাখতে হবে এখানটায়। কারণ কি, যে দেখতে পাচ্ছি আপেক্ষিক তাপ পরিবর্তনটা 0 to ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে চাপ এবং আয়তন স্থির না করলে গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করা সম্ভব নয়। সেই কারণে আমরা কী হচ্ছে কি, চাপ আয়তনকে স্থির করছি। যখন আমরা আয়তনকে স্থির করব, সেখানে যে আপেক্ষিক তাপ পাবো, সেই আপেক্ষিক তাপকে বলছি কি স্থির আয়তন আপেক্ষিক তাপ। তার সিভিটা হচ্ছে কি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, ওকে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি। তার সিভির এককটা কী হবে, সেম টু সেম হবে, দেখে নাও। সিভির এককটা কী হবে, আগেরটা যেমন ছিল কিউ বাই এমটি, অর্থাৎ কিউয়ের একক কি, তাপের একক। যদি আমরা এসআই থেকে বের করি, এসআইয়ের ক্ষেত্রে বলতে পারি কি জুল ইন্টু এম হচ্ছে কেজি -1 ডিগ্রি সেলসিয়াস -1, বা কেলভিন -1ও বলতে পারি, ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন -1, যেটা ইচ্ছা বলতে পারি। সিজিএস হলে কী হবে, দেখো না সিজিএস, সিভিটা কী হবে, তাহলে কিউয়ের একক কী হচ্ছে, কিউয়ের একক ক্যালোরি, তাহলে গ্রাম -1 ডিগ্রি সেলসিয়াস -1। তাহলে এই এককগুলো মনে রাখবে। অর্থাৎ স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের ফর্মুলা হচ্ছে কি সিভি ইকুয়াল টু কিউ বাই এমটি বা কিউ ইকুয়াল টু এম সিভিটি, ওকে।
এবার যদি আমরা আণবিক ভর, যদি কোনো গ্যাসের আণবিক ভর যদি m বলে দেয়, সেই ক্ষেত্রে আমরা মোলার আপেক্ষিক তাপটা নির্ণয় করব। তাহলে মোলার আপেক্ষিক তাপটা কি দেখো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ ধরি গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল এম। ওকে, আমরা আণবিক ভর ক্যাপিটাল এম ধরি। তাহলে অতএব ক্যাপিটাল এম ইন্টু সিভি ইকুয়াল টু ক্যাপিটাল সিভি। তাহলে এই ক্যাপিটাল সিভি অর্থাৎ স্থির আয়তনে আপেক্ষিক তাপ, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো, স্থির আয়তনে আপেক্ষিক তাপ ইন্টু ওই গ্যাসের আণবিক ভর, তাদের দুটোর গুণফলকে বলা হয় কি মোলার আপেক্ষিক তাপ। তাহলে এটাকে বলা হয় কি ক্যাপিটাল সিভি। তাহলে এবার স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে কি বললাম, এম ইন্টু, তাহলে ক্যাপিটাল সিভি ইকুয়াল টু এম ইন্টু স্মল সিভি। এটা বলা হয় কি ক্যাপিটাল সিভি। ক্যাপিটাল সিভিকে বলা হচ্ছে কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। নর্মাল সিভি, ছোট সিভিটাকে বলা হচ্ছে কি শুধু আপেক্ষিক, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। কিন্তু যখনই ক্যাপিটাল সিভি লিখবো, ক্যাপিটাল সিভি মানে হচ্ছে কি ক্যাপিটাল এম ওই গ্যাসের আণবিক ভর ইন্টু ওই গ্যাসের স্থির আয়তনে আপেক্ষিক তাপ, তাদের দুটোর গুণফলকে বলা হচ্ছে কি মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে এটা সেম টু সেম। তাহলে এখান থেকে দেখুন আমরা তাহলে কি বুঝলাম, এটা কি বুঝলাম দেখে নাও। তাহলে আয়তন স্থির থাকলে আমার পাশে লিখে রাখছে এটা, আয়তন স্থির থাকলে। ওকে, তাহলে আয়তন স্থির থাকলে কিউ ইকুয়াল টু প্রদত্ত তাপ ইকুয়াল টু এম সিভি টি। ওকে, এবং এমটা যদি ক্যাপিটাল এম এ কনভার্ট হয়ে যায়, অর্থাৎ আণবিক ভর যদি হয়, এই ভরটা যদি আণবিক ভর হয়, আণবিক ভর। ওকে, তাহলে বলতে পারি কি কিউ ইকুয়াল টু এম সিভি টি, অর্থাৎ তাহলে বা কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিভি টি। তাহলে এই ক্যাপিটাল সিভি হচ্ছে কি স্মল সিভি ইন্টু ক্যাপিটাল এম। তাহলে একে বলা হয় কি মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে কি স্থির আয়তনের ক্ষেত্রে। তাহলে এই ফর্মুলাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে সেম টু সেম যেটা বললাম, এর সেম টু সেম হচ্ছে কি স্থির চাপে আপেক্ষিক তাপ। তাহলে স্থির চাপে আপেক্ষিক তাপ কি হচ্ছে, স্থির চাপে আপেক্ষিক তাপ। ওকে, সংজ্ঞা সেম টু সেম, শুধু আয়তন দেখে না, আয়তন স্থিরের জায়গায় শুধু লিখে দেবে কি চাপ স্থির রেখে। স্থির চাপে একক ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ যদি চাপ স্থির থাকে, তাহলে যদি চাপ স্থির থাকে তাহলে কী হবে দেখো, চাপ স্থির থাকলে কিউ ইকুয়াল টু এম সিপি টি। দেখে না সমীকরণ দুটোকে ভালো করে দেখে নাও, এই সমীকরণটা আর এই সমীকরণটা। এটা কি আয়তন যখন স্থির ছিল, আয়তন স্থির থাকলে, তাহলে আয়তন স্থির থাকলে তাপের ফর্মুলা কিউ ইকুয়াল টু এম সিবিটি। আর যদি চাপ স্থির থাকে, যদি চাপ স্থির থাকে তাহলে বলতে কিউ ইকুয়াল টু এম সিপিটি। তাহলে সংজ্ঞা যেটা আমরা স্থির আয়তনের ক্ষেত্রে বলছি সেম টু সেম সংজ্ঞা, এখানে আলাদা কোনো কিছু নয়। তাহলে শুধু ওখানে স্থির আয়তনের জায়গায় এখানে স্থির চাপে একক ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ বলে। ব্যাস, এতটাই সহজ, খুব সহজ, সেম টু সেম। আমি সেজন্য বলছিলাম
একটা যদি ভালো করে বুঝে নাও স্থির আয়তনে আপেক্ষিক তাপটা, স্থির চাপে আপেক্ষিক তাপটা খুব সহজে বুঝতে পারবে, একক সব সেম হয়ে যাবে। তাহলে এখানেও আমরা বলতে পারি কি, অতএব ক্যাপিটাল সি, যদি গ্যাস এখানে লিখি গ্যাসের আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম যদি হয়, তাহলে ক্যাপিটাল সিপি ইকুয়াল টু এম ইন্টু সিপি। তাহলে ক্যাপিটাল সিপিকে বলা কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, ওকে, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সেটা হচ্ছে সিপি। তাহলে দেখে নাও এই সমীকরণটা থেকে কি করলাম আমরা, তাহলে কিউ ইকুয়াল টু এম সিপিটি হলো, সিপিটা কি হচ্ছে কি, স্থির চাপে আপেক্ষিক তাপ, যখনই আমরা সিপির সঙ্গে গ্যাসটির আণবিক ভর গুণ করে দেবো তখনই সেটা হয়ে যাবে কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তার মানে আমরা সেম টু সেম এখানে যেটা বুঝলাম, তাহলে এখানে যদি আমরা কিউ ইকুয়াল টু ক্যাপিটাল এম সিপি টি করি, তাহলে বলতে পারি কি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিপি টি। ওকে, তাহলে এটা যে কি, মোলার আপেক্ষিক তাপের সঙ্গে সম্পর্ক। তাহলে এই দুটো সমীকরণকে দেখো, সমীকরণ দুটো সেম টু সেম আছে। তাহলে আমরা যাতে করে গ্যাসের আপেক্ষিক তাপ শূন্য না হয়ে যায় বা ইনফাইনাইট না হয়ে যায়, সেই কারণে গ্যাসের ক্ষেত্রে আমরা স্পেশালি আয়তনকে কখন স্থির করব আর চাপকে কখন স্থির করব। যদি আমরা আয়তনকে স্থির করি সেক্ষেত্রে যে আপেক্ষিক তাপটা আমরা পাবো ক্যালকুলেট করে, সেই আপেক্ষিক তাপের একটা স্পেশাল নাম দেবো, সেটা স্থির আয়তন আপেক্ষিক তাপ। কেন নাম হলো, কারণ ওখানটায় এই নাম অনুযায়ী আমরা বুঝতে পারবো যেখানে আয়তনটা স্থির আছে। আর যখন আমরা চাপকে স্থির করে আপেক্ষিক তাপটা বের করব, তখন সেই আপেক্ষিক তাপকে বলবো স্থির চাপে আপেক্ষিক তাপ। কারণ এই নাম দেখে আমরা এটা বুঝতে পারছি যেখানে চাপটা স্থির আছে। এবং মোলার যখনই যুক্ত করে দেবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, তার মানে যেখানে এখানে আপেক্ষিক তাপের সঙ্গে আবার আণবিক ভর গুণ আছে। ঠিক একইভাবে চাপের ক্ষেত্রেও, স্থির চাপে আপেক্ষিক তাপের ক্ষেত্রেও যদি আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলি, তার মানে হচ্ছে সিপির সঙ্গে, স্মল সিপির সঙ্গে ক্যাপিটাল এম গুণ আছে। ওকে, তাহলে এগুলো আমরা কে বলি কি, ক্যাপিটাল সিপিকে বলি কি মোলার আপেক্ষিক তাপ। এগুলো হচ্ছে কি স্থির আয়তনে বা স্থির চাপেতে মোলার আপেক্ষিক তাপ এগুলো বলা হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার এটাকে যদি আমরা লেখচিত্র দিয়ে দেখাই, তাহলে এইগুলো যদি আমরা লেখচিত্র দেখাই, দেখো না, তাহলে এটা হচ্ছে ধরো আমার লেখচিত্র, এটা পি, এটা হচ্ছে ভি। প্রথম হচ্ছে কি, যে ক্ষেত্রে আমার স্থির আয়তন যদি স্থির থাকে সেক্ষেত্রে চাপের পরিবর্তন লেখচিত্রটা কেমনটা হবে, এটা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিভি। ওকে, সিভির ক্ষেত্রে লেখচিত্র এটা, মানে অর্থাৎ সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে এইভাবে। অর্থাৎ যদি আমরা আয়তনটা ধ্রুবক থাকে, আয়তন যদি পরিবর্তন না হয়, আয়তনকে যদি স্থির রাখি আমার, তা সেই ক্ষেত্রে লেখচিত্র হবে কি এই বরাবর। তাহলে যেটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ চাপ যে অক্ষটাকে আমরা চাপ ধরেছি সেই পি অক্ষের সঙ্গে কি হবে, সমান্তরাল হবে। আর যদি আমার চাপ স্থির থাকে সেক্ষেত্রে আপেক্ষিক তাপের লেখচিত্র কোনটা হবে, সেটা হচ্ছে কি এই বরাবর, এটা হচ্ছে সিপি। দেখে নাও, এই বরাবর লেখচিত্র হচ্ছে কি সিপি। অর্থাৎ এই লেখচিত্র বুঝতে যাচ্ছে কি এখানে আয়তন পরিবর্তন হচ্ছে, কিন্তু চাপ আমার সর্বদা স্থির আছে। তার চাপ স্থির থাকার জন্য লেখচিত্র দেখে নাও, তার সিপির গ্রাফ হবে এটা হচ্ছে সিপির, অর্থাৎ এখানে চাপ স্থির আছে। আর স্থির আয়তনের ক্ষেত্রে লেখচিত্র হবে এটা পি ভি, অর্থাৎ এখানে আয়তন স্থির আছে। তাহলে এই দুটো লেখচিত্র আছে, এরকম ভালো করে লেখচিত্রগুলো দেখে নাও। তাহলে এটা স্থির আয়তনে, এটা স্থির চাপে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবারে দেখে নাও, এই সমীকরণকে আমরা আরেকটু অন্যভাবে একটু লিখতে পারি, কারণ আমরা বিভিন্ন ক্যালকুলেশন করবো, তাই না? বিভিন্ন থার্মোডাইনামিক্সের বিভিন্ন রকম সমীকরণ আছে, সেগুলো আমরা ডেরিভেশন করব, সেই জন্য এগুলো একটু জানতে হবে। তাহলে আমরা কী বললাম কি, যে কিউ ইকুয়াল টু সিভি, ক্যাপিটাল সিভি টি লিখলাম, আর কিউ ইকুয়াল টু করলাম কি ক্যাপিটাল সিপি টি। এবার যদি বলি, ধরি কোনো গ্যাসে ডিকিউ পরিমাণ, অবশ্যই স্থির আয়তন, ওকে, ধরি স্থির আয়তনে
স্থির আয়তনে। কারণ এই যে আমরা এখন আমি যে বিষয়টা এখন আলোচনা করতে চাইছি এইটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা না বুঝতে পারলে পরবর্তী ডেরিভেশনটা এখন অনেক সমস্যা হয়ে যায়, যে কীভাবে হঠাৎ করে আসলে কী হয় সেখানে আবার এক্সপ্লেন করতে গেলে সে অনেক সমস্যা হয়ে যায়। সেই জন্য আমরা আগেই পুরো A to Z কোনো জায়গায় না ডাউট থাকে সেইটাও যেন আমরা ডিটেলসে আলোচনা করে নিই, যাতে করে তোমার 90% ডাউট যেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমার সে ক্লিয়ার হয়ে যায় ডাউটগুলো। তাহলে এখানে ধরছি কি, ধরি স্থির আয়তনে কোনো গ্যাসের ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি হয়েছে ডিটি। ওকে, আমরা এখানে ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করলাম। অর্থাৎ আমি একটা গ্যাসেতে আয়তন স্থির রেখে আয়তন স্থির রেখে আমি ডিকিউ পরিমাণ অর্থাৎ খুব সামান্য পরিমাণ তাপ দিয়েছি, তার ফলে ওই গ্যাসের উষ্ণতার বৃদ্ধি হচ্ছে স্মল ডিটি। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, এটা না এটা? তাহলে দেখব কি বলছে, স্থির আয়তন, তার স্থির আয়তন সিভি। তাহলে বলতে পারি অতএব ডিকিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিভি ডিটি। ভালো করে দেখে নাও এই সমীকরণটা, ভালো করে দেখে নাও, এটা আমরা ইউজ করব পরবর্তীকালে। তাহলে দেখে নাও এটা কী করলাম। যদি আমার কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা যদি দেখি কোনো গ্যাসের আয়তন স্থির রেখে যদি সেই গ্যাসে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিই, তাহলে সেখানে অবশ্যই আয়তন স্থির রেখেছি, দেখে নাও আয়তন স্থির রেখেছে, তাপ দিচ্ছি, তাহলে অবশ্যই উষ্ণতার বৃদ্ধি হবে। তাহলে সেখানে ধরলাম যেহেতু কম পরিমাণ তাপ দিচ্ছি তাহলে খুব সামান্য উষ্ণতার বৃদ্ধি হবে, সেই উষ্ণতার বৃদ্ধি ধরলাম ডিটি। তা ডিটি যদি হয় তাহলে এই কিউ পরিবর্তন হয়ে যাবে, কি কিউটা কী হবে, ডিকিউ হবে, সিভিটা যেমন সিভি আছে সিভি থাকবে, স্মল টিটা কি ডিটি, এখানে এটা উষ্ণতার বৃদ্ধি, এটা উষ্ণতার বৃদ্ধি। তাহলে এই ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি, এটা কাজ কি কোন ক্ষেত্রে হবে, এটা সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা আয়তন স্থির থাকে। তা যদি কোনো গ্যাসের আয়তন স্থির থাকে সেক্ষেত্রে প্রদত্ত তাপের এবং আপেক্ষিক তাপের সম্পর্কটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু সিভি ডিটি। ওকে, এবারে আমরা একই জিনিস করে যদি চাপ স্থির থাকে তাহলে এটাকে আমরা লিখবো, দেখে নাও। তাহলে এখানে যদি বলি স্থির আয়তনে স্থির চাপে কোনো গ্যাসের উপর ডিকিউ তাপ প্রয়োগ করার ফলে গ্যাসটির উষ্ণতার বৃদ্ধি হয়েছে ডিটি। অর্থাৎ একই আমরা এখানটা যেটা লিখেছিলাম এক্ষেত্রে যেটা লিখেছিলাম সেম টু সেম, শুধু এখানে ডিফারেন্সটা কি দেখালাম, স্থির চাপ, এখানে চাপটা স্থির রেখে। তাহলে এক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করি, এই ফর্মুলাটা। তাহলে এখানে কিউটা কিসে রিপ্লেস হবে, ডিকিউ। তাহলে ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। তাহলে এই দুটো সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ, যে এটা সিপি মানে সিবি ইকুয়াল টু আর, এই যে সম্পর্ক আছে বা যে ডেরিভেশন আছে এইটা প্রমাণ করতে গেলে এই দুটো জিনিস লাগবে। সেখানে হঠাৎ করে এইগুলো প্রয়োগ হবে, কিন্তু যদি এই বিষয়টা ডিটেলসে আমরা আলোচনা না করি তাহলে তুমি কখনো এটা বুঝতে পারবে না। বইয়ে দেখবে এটা ডিটেলসে নেই, এটা এভাবে বলা নেই যে কীভাবে এসছে। সেই জন্য আমি প্রত্যেকটা বিষয় যেইগুলো খুব গুরুত্বপূর্ণ আছে, যেইগুলো অন্যান্য ডেরিভেশনের ক্ষেত্রে কনসেপ্ট লাগবে, সেই সমস্ত বিষয়টা আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে দেখতে পেলাম যে ডিকিউ ইকুয়াল টু সিবি ডিটি কখন আসবে, এটা কখন হবে, যদি সেখানে আমার তাপ খুব সামান্য দেওয়া হয় এবং খুব ডিটি পর সামান্য পরিমাণ তাপে উষ্ণতা বৃদ্ধি হয়, অবশ্যই আয়তন যদি স্থির থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ডিকিউ ইকুয়াল টু সিবি ডিটি। আর যদি আমার চাপ স্থির থাকে তাহলে সেখানে হবে ডিকিউ ইকুয়াল সিপি ডিটি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা বিষয় আলোচনা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা জায়গায় স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনে আপেক্ষিক তাপের থেকে বড় কেন, ওকে, বা বেশি হবে। তোমরা এটা লিখতে পারো, হেডিং দিতে পারো, স্থির চাপে গ্যাসের
আপেক্ষিক তাপ স্থির আয়তনের আপেক্ষিক তাপের থেকে বড়। তাপের থেকে বড়। তাহলে কি লিখলাম দেখলাম, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ স্থির আয়তনের আপেক্ষিক তাপের থেকে বড়। তাহলে সেটা আমরা দেখব। তার আগে আমরা যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল সেই সূত্রটা কী ছিল, কিউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই ওকে প্লাস ডাব্লু, বা এর ডেরিভেটিভ রূপটা যদি দেখি সেটা কী ছিল, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু ওকে ডিডাব্লু। তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লু। তাহলে এটা আমরা যদি স্থির তাহলে কেস 1 প্রথম ক্ষেত্রে, কেস 1 স্থির আয়তনের ক্ষেত্রে, বা আমরা এখান থেকে এটাও বের করেছি যে ডিডাব্লু ইকুয়াল টু, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে গ্যাস দ্বারা কৃতকার্য কত হয়েছিল, বাহ্যিক কৃতকার্য পি ডিভি, বা ডিডাব্লু ইকুয়াল টু পি ভিএফ মাইনাস ভিআই ওকে, অন্তিম আয়তন বা আয়তনের পরিবর্তন, সোজা কথা। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে যদি সমীকরণটাকে এইভাবে লিখি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি ওকে, ডিভিটা হচ্ছে কি, ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আয়তন বৃদ্ধি ওকে। তাহলে আমি প্রথম স্থির আয়তনের আপেক্ষিক তাপটা বের করব। তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে, আয়তন স্থির থাকলে, স্থির আয়তনের ক্ষেত্রে বা স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনের ক্ষেত্রে দেখেন ফর্মুলা আবার কি হচ্ছে, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস পিডিভি, তাই না। এই দেখেন আয়তন যদি স্থির থাকে সেক্ষেত্রে গ্যাস দ্বারা বাহ্যিক কৃতকার্য হবে না, কারণ কি, যদি আয়তন স্থির থাকে তাহলে প্রাথমিক আয়তন অন্তিম আয়তন সেম। ভালো করে এখানে দেখে নাও, যদি আয়তন স্থির থাকে অর্থাৎ ভিআই ইকুয়াল টু ভিএফ, তবেই তো আমরা আয়তন স্থির। তাহলে আয়তন স্থির থাকলে আমরা গ্যাস কোনো বাহ্যিক কৃতকার্য করতে পারবে না। একটা গ্যাস কৃতকার্য কী করে যখন তার আয়তন প্রসারণ হয় বা আয়তন সংকোচন হয়। তা যেহেতু এখানে আয়তনের কোনো পরিবর্তনই হবে না, আয়তন স্থির আছে, তাহলে প্রাথমিক আয়তন অন্তিম আয়তন সেম। তাহলে বলতে পারি কি, ডিডাব্লু ইকুয়াল টু পি ভি মাইনাস ভি, তাহলে ইকুয়াল টু 0। যদি এটাকে ভিআই বলি, এটাও ভিআই সেম তো আছে, তার দুটো 0 হয়ে যায়, তাহলে ডিডাব্লু ইকুয়াল 0। অর্থাৎ আয়তন স্থির, আমরা তাহলে এখানে বলতে পারি আয়তন স্থির থাকলে গ্যাস দ্বারা বাহ্যিক কার্য শূন্য হবে, অর্থাৎ ডিডাব্লু ইকুয়াল টু পি ডিভি বা পি ইন্টু 0, ডিডাব্লু ইকুয়াল টু 0 ওকে। তাহলে বাহ্যিক কার্য 0, তাহলে বাহ্যিক কার্য যদি 0 হয় তাহলে আমরা কি পাচ্ছি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ ওকে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ। যদি আমরা এখানে বলি যদি 1 ডিগ্রি, আমরা যদি তাহলে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিই, আমরা যদি জেনারেলভাবে লিখি যে আয়তন স্থির রেখে কোনো গ্যাসের উপরে যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হয়, তা সেক্ষেত্রে আমরা পাবো কি, ডিকিউ ইকুয়াল ডিইউ, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই। তাহলে এখানে যে তাপটা প্রয়োগ করা হবে সেই তাপের ফলে গ্যাসের শুধু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে, কিন্তু কোনো গ্যাস বাহ্যিক কৃতকার্য করবে না। ভালো করে দেখে নাও, আমি এখানটা আমরা লিখে দিচ্ছি। তাহলে আমি লিখছি এখানে, ধরি স্থির আয়তনে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস
বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ লাগে। ওকে, তাহলে দেখে না, তাহলে এটা তোমরা প্রথমে লিখে নেবে। তাহলে কেস ওয়ানের জায়গায় কেস ওয়ান লেখার পর তাহলে এইটা লিখবে প্রথমে, এই জায়গাটা এই জিনিসটা লিখবে। ওর প্রথমে লিখবে কি, ধরি স্থির আয়তনে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ লাগে। তারপরে লিখবে অতএব, তারপরে লিখবে কি এটা, তারপর হচ্ছে এটা, প্রথমে এটা লিখবে, তারপরে লিখবে অতএব আয়তন স্থির থাকলে গ্যাস দ্বারা বাহ্যিক কৃতকার্য শূন্য হবে। তাহলে দেখবে ভালো করে, তাহলে প্রথমে এইটা লিখবে, তাহলে প্রথমে এটা লিখবে, লেখার পর তারপরে লিখবে অতএব আয়তন স্থির থাকলে গ্যাস দ্বারা বাহ্যিক কৃতকার্য শূন্য হবে, অর্থাৎ dW = 0, অর্থাৎ dQ = তাহলে এই সমীকরণ থেকে, এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে 1 নম্বর সমীকরণতে বলতে পারি যে dQ = du, অর্থাৎ dQ = UF - UY, অর্থাৎ কোনো গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে অভ্যন্তর শক্তির বৃদ্ধি হবে সেটা হচ্ছে UF - UY। ওকে, সর্বদা এটা মনে রাখবে, গ্যাসের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির জন্য একমাত্র উষ্ণতা দায়ী। উষ্ণতা যার যত বৃদ্ধি হবে ততই তার হচ্ছে কি অভ্যন্তর শক্তি বাড়বে। যেহেতু এখানে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য তার জন্য আমার অভ্যন্তর শক্তি বেড়েছে কি UF - UY। তাহলে এটা আমি পাশে লিখে রাখলাম। তাহলে এক্ষেত্রে হচ্ছে DQ = UF - UY। ওকে, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা যদি আয়তন যদি স্থির রাখি, সেক্ষেত্রে আয়তন স্থিরেও এই গ্যাসে যদি 1 ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করতে যায়, সেখানে যে তাপ লাগবে সেই তাপটা হচ্ছে কি DQ = UF - UY, অর্থাৎ অভ্যন্তর শক্তির বৃদ্ধি। এই ক্ষেত্রে আরেকটা মনে রাখবে কি, গ্যাস কোনো কৃতকার্য করবে না, গ্যাস কোনো বাহ্যিক কার্য করবে না। এবার একই কেস, একই সেম জিনিসটা আমরা করব কিসের জন্য, আমরা সেটা করব স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির চাপের ক্ষেত্রে। এটা স্থির আয়তন হলো স্থির চাপের ক্ষেত্রে। কেস 2 কি, চাপ স্থির রেখে স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ লাগে। তাহলে আমরা এই 1 নম্বর ফর্মুলাটাই ব্যবহার করব। তাহলে DQ = DU + PdV বা D, আমরা এটা বলতে পারি কি DW। ওকে, PdV বা DW। তাহলে এক্ষেত্রে দেখে নাও, তাহলে বা DQ = DU মানে হচ্ছে কি UF - UY প্লাস DW মানে PVF - VI। তাহলে এখানে দেখো নাও, এখানে চাপ স্থির আছে, পিটা স্থির, চাপ স্থির, কিন্তু আয়তন পরিবর্তন হচ্ছে। তাহলে চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে চাই, তাহলে অভ্যন্তর শক্তি কি, আগে স্থির আয়তনের ক্ষেত্রে যেই পরিমাণ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি হয়েছে সেই পরিমাণেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে। কারণ কি, অভ্যন্তরীণ শক্তি শুধু ডিপেন্ড করে কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ গ্যাসের উষ্ণতার উপর ডিপেন্ড করে অভ্যন্তরীণ শক্তি। যেহেতু এখানে 1 ডিগ্রি উষ্ণতার জন্য স্থির আয়তনের ক্ষেত্রে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে অভ্যন্তর শক্তির বৃদ্ধি হয়েছে, ঠিক এক্ষেত্রেও একই পরিমাণ অভ্যন্তর শক্তি বৃদ্ধি হবে। কারণ কি, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে দেখে নাও, এক্ষেত্রে যে এক্সট্রা কি পেয়েছি, আমি এক্সট্রা কৃতকার্য পেয়েছি। আর স্থির আয়তনের ক্ষেত্রে আমার কৃতকার্য শূন্য হয়ে গেছিলো, কারণ আয়তনের পরিবর্তন হচ্ছিল, আয়তন স্থির ছিল। যেহেতু এখানে আয়তন স্থির নেই, চাপ স্থির আছে, তাহলে আয়তন বাড়তে পারে, তাহলে কৃতকার্য VF - VI, তাহলে আয়তন পরিবর্তন হতে পারে। তাহলে আমরা দেখছি স্থির চাপের ক্ষেত্রে এবং স্থির আয়তন এই দুটোর ক্ষেত্রে দেখছি যে যদি আয়তন স্থির রেখে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে চাই, সেখানে যেটা হবে সেটা শুধু গ্যাসটার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, কোনো বাহ্যিক কৃতকার্য হবে না। কিন্তু আমরা যদি স্থির আয়তনের পরিবর্তে চাপটাকে যদি স্থির করি, সেক্ষেত্রে একই 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য অভ্যন্তরীণ শক্তি আগেটার মতনই সেম পরিবর্তন বৃদ্ধি হবে, তার সঙ্গে এক্ষেত্রে এক্সট্রা কী পাচ্ছি, আমরা কৃতকার্য পাচ্ছি। অর্থাৎ স্থির চাপের ক্ষেত্রে আমরা কৃতকার্যটা বাড়তি পাচ্ছি। তা দেখতে পাচ্ছি যে স্থির চাপে আপেক্ষিক তাপটা দেখে নাও স্থির আয়তন আপেক্ষিক তাপের থেকে অনেক বেশি হচ্ছে, তাই না? এখানে অনেক পরিবর্তন হচ্ছে। তাহলে এখানটা বলতে পারি, তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি একবারে লিখি, তাহলে এখানে কি লিখতে পারি দেখে নাও। তাহলে কেস 1 এর জন্য কি পেলাম আমরা, কেস 1 এর জন্য পেয়েছি আমরা
dq ইকুয়াল টু uf মাইনাস ui, অর্থাৎ dq ছিল এটা কিসের জন্য, স্থির আয়তনের ক্ষেত্রে, অর্থাৎ cv dt, কারণ এটা লিখলাম আমরা স্থির আয়তনের ক্ষেত্রে দেখলাম cv dt মানে এক মোলের জন্য, ওকে, যদি মোলার ভর হয় তাহলে cv dt ইকুয়াল টু du, আর এখানে হচ্ছে কি কেস টুটা হচ্ছে কি চাপ স্থির থাকলে, তাহলে চাপ স্থির থাকলে কি হচ্ছে আমরা পেয়েছিলাম dq ইকুয়াল টু du প্লাস pdv। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি কি যে যেহেতু চাপ স্থির আছে তাহলে cp dt ইকুয়াল টু du প্লাস pdv। তাহলে এই দুটো সমীকরণ ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে কি cv dt ইকুয়াল du কখন হবে, এটার সঙ্গে দেখে নাও, এটা কখন হবে, এখানে কি মোলার, এটা ক্যাপিটাল cv দিচ্ছে, দেখে নাও এখানে ক্যাপিটাল cv দিচ্ছে, ওকে। যখনই দেখে নাও ফর্মুলা ভালো করে দেখে নাও, q ইকুয়াল টু mcv টি, তাহলে এমটা কখন থাকবে, যখন নর্মাল আপেক্ষিক তাপ থাকবে। যখনই আমি মোলার আপেক্ষিক তাপ বলে দেবো তখনই হয়ে যাবে কি dq বা q ইকুয়াল টু cvt বা dq ইকুয়াল টু cv ক্যাপিটাল dt। ভালো করে এটা মানে এটা পার্থক্য করা শিখো, ভালো করে পার্থক্য করো, নাহলে এটা ভুলে যাবে তোমরা বা গুলিয়ে ফেলবে। কখন আমরা এম দেবো কখন আমরা এম দেবো না সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা সিভির ক্ষেত্রে দেখছি যদি আমরা কিউ ইকুয়াল টু লিখি এম সিভি টি, তার মানে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, এটা ভর। আর যদি মোলার আপেক্ষিক তাপে নিয়ে যাই তাহলে ওটা যাবে, আর ডি কিউ পরিমাণ যেতে হয় তাহলে বলতে পারি কি ডি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিভি ডিটি। তাহলে সিভিটা ক্যাপিটাল সিভি মানে হচ্ছে এটা, এম সিভিকে আমরা ক্যাপিটাল সিভি করে দিয়েছি। আর চাপের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু এম সিপিটি, তাহলে হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ক্যাপিটাল সিপি ডিটি, ওকে এটা হবে, ওকে এটা তাহলে দেখে নাও। তাহলে এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপের ক্ষেত্রে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কী হবে, সিপিডিটি ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি, এটা আমরা পেলাম। আর যদি আমার আয়তন স্থির থাকে সেক্ষেত্রে আমরা পেলাম সিবিডিটি ইকুয়াল টু ডিউ, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, আর পড়া যখনই ভিডিও দেখে বুঝে নেবে তখন বইটা আবার দেখবে, খুব সহজেই তুমি এগুলো সব বুঝতে পেরে যাবে, ওকে। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে ভিডিও কেমন লেগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।